সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখের 291তম পর্বের সাথে আছি আমি মোস্তফা ফিরোজ। আপনারা জানেন যে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার সম্ভাবনা, সুখ দুঃখ, হাসি কান্না এসব বিষয় নিয়ে প্রতি সপ্তাহে আমরা এই অনুষ্ঠানে আয়োজন করে থাকি। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই প্রবাস থেকে আসা অতিথিদেরকে। আজকে 4 জন অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমি পরিচয় করে দিচ্ছি একে একে। আমার ডান প্রান্তে আছেন EM আকাশ, তিনি কাতার প্রবাসী সাংবাদিক, একই সঙ্গে তিনি কাতারের প্রবাসী সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি। তার পাশে আছেন আব্দুল আওয়াল খান, তিনি কুয়েত প্রবাসী ব্যবসায়ী, তিনি সভাপতির দায়িত্বে আছেন কুয়েত কর্মসংস্থান ব্যবসায়ী সমিতি। সাংগঠনিক পরিচয় তারা নিজেরাই পরবর্তীতে দেবেন। আমার ডান প্রান্তে আছেন জসিমউদ্দিন শামীম, তিনি এর আগেও কয়েকবার এসেছেন, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী। এবং তার পাশে আছেন ইয়ার আহমেদ, তিনিও সৌদি প্রবাসী ব্যবসায়ী। আমার মনে হয় দুজনই থাকেন সৌদি আরবের জুবাইল প্রদেশে। দর্শক, এই 4 জন অতিথি, এবং আজকে আমাদের 4 জন অতিথি মধ্যপ্রাচ্যে আছেন এবং 3টি দেশের আছেন। এবং 3টি দেশ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি রপ্তানি হচ্ছে, এবং প্রধান এখন কেন্দ্রস্থলগুলো হচ্ছে এই 3টি দেশ। আমরা তাদের কাছ থেকে মূলত আসলে জনশক্তি রপ্তানির কী বাস্তব অবস্থা, বাংলাদেশ থেকে যে সমস্তগুলো পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে বাস্তবে সেখানে পরিস্থিতিটা কী, নিশ্চয়ই অতিথিরা তাদের বক্তব্যে তুলে ধরবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনুষ্ঠানের শুরুতেই মধ্যপ্রাচ্য থেকে সম্ভবত সৌদি আরবের দুবাই থেকে একজন স্কাইপ সংযোগে আছেন। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ফিরোজ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আমি দুবাই থেকে মোকাদ্দেস বলছি। আপনাদের দেশেই এখন আমাদের বাংলাদেশ থেকে কোনো জনশক্তি যাচ্ছে না, এবং প্রতি অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। জি বলুন ভাই। না, আমি ওই যে আপনার হচ্ছে হলো ভিসার ব্যাপার আমি আর বলবো না, কেন এটা আমাদের আর বলতে ভালো লাগে না। বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভ, এবং আমাদেরও বাংলাদেশ গভর্নমেন্টের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের যেটা ভালো সেটাই করবে। আমি গতকালকে মাফ করুন, শনিবারে একটা অনুষ্ঠানে ছিলাম 71 টিভিতে। সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন জাভেদ সাহেব। তিনি একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে এখনই আমরা প্রকাশ করতে চাই না, তবে ফেব্রুয়ারি মাস নাগাদ একটা সবুজ সংকেত তারা পেয়েছে, এবং সম্ভবত বিষয়টি খুব সংবাদ আমরাও পাইছি। জি পেয়েছেন না? আচ্ছা, ওনারা খুবই আশাবাদী যে সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের দরজাও খুলবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। জি জি, আপনার কিছু জানার আছে বলবেন? এখন ওইটা ছাড়াও আমাদের এখানে অনেক কতগুলো প্রবলেম, এটা বেশ বহুদিন ধরেই চলতেছে, এখন এটা হয়ে গেছে ওপেন সিক্রেট। জি জি, যেমন হচ্ছে হলো আপনার আবুধাবি এম্বাসি এবং দুবাইতে কনসাল জেনারেল অফিসটা, জি এখানে এখন এত পরিমাণের হ্যারাসমেন্ট আর এত পরিমাণের দুর্নীতি, এগুলো হচ্ছে হলো একেবারে সরাসরি এখন। এখন সমস্যা হয় কি, আপনারা তো বলেন, কিন্তু এই মুহূর্তে আমরা ধরেন এইটার বিপরীতে যে সংশ্লিষ্ট দূতাবাসের কর্মকর্তাদের যে কি বক্তব্য সেটা আমরা আবার তুলে ধরতে পারি না, ফলে অনেক সময় শোনা যাচ্ছে না, জি সাউন্ড খুব কম। না, যে এটা বলতে যাচ্ছি যে আপনারা তো বলেন, কিন্তু আমাদের পক্ষ থেকে অসুবিধা হয় যে আপনাদের এই কথার প্রেক্ষিতে তাদের কোনো বক্তব্য পাওয়া যায় না, যার জন্য অনেকটা কখনো কখনো কিন্তু আবার একতরফা হয়ে যায়। কিন্তু আমার ধারণা যে আপনি হয়তো যেই কথাটি বলছেন সেটি হয়তো সঠিক তথ্যই। দেখেন, আপনার হচ্ছে হলো নিরাপত্তা হচ্ছে হলো সম্মতির লক্ষণ। আচ্ছা, তারা যে দুর্নীতি করতেছে, নিরাপত্তা থেকে তাদের বোঝা যায় যে কি জন্য তাদের কোনো সে নাই, কথা বলবে রাস্তা নাই। না, তারপর আপনারা যে এই বিষয়টি তুলে ধরছেন এই অনুষ্ঠানে, আমার ধারণা যে এই অনুষ্ঠান কেউ না কেউ সংশ্লিষ্ট কেউ না কেউ দেখছেন, এটাও কিন্তু একটা প্রতিবাদ। এবং আপনারা যদি সবাই মিলে এটা বিষয়টা উঠান, তুলে ধরেন, এবং বস্তুনিষ্ঠভাবে যত সঠিক তথ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানে তুলে ধরবেন, তত বেশি বিষয়টি চাপ প্রয়োগ হবে এবং নিশ্চয়ই এটার সমাধান হবে। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমরা মূল আলোচনায় আসি। আমরা শুরুতে একটা অভিযোগ নিয়ে শুরু করতে চাই, কিন্তু আমরা আসলে এই বিষয়টি অ্যাম্বাসির ব্যাপারে মোটামুটি সব দেশ থেকে নানান রকম অভিযোগ আছে, অনুযোগ আছে, কিন্তু আমাদের এটা বাস্তব অবস্থা। যেমন ওনারা আবার বলেন যে দেখেন, আমাদের এই স্বল্প জনবল নিয়ে
আমাদের পক্ষে কি সেবা করা সম্ভব? আমাদের জনশক্তি বাড়ছে, যেমন এখন আবার নতুন করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেশে, সংখ্যা আরও বাড়ছে, বর্তমান সংখ্যার সঙ্গে আরও যুক্ত হচ্ছে। এই সার্ভিস প্রোভাইড করার মতন অবস্থা কিন্তু নাই। এটা একটা দিক, কিন্তু তার মানে এই না যে তাদের পক্ষে আমি সাফাইও গাচ্ছি না, যে তার মানে এই না যে তারা এই চাপের মধ্যে শুধু কাজই করছেন, কেউ কেউ আবার এর বাইরে কিছু করছে না, সেটাও বলতে চাচ্ছি না। আমি একটু এর মতামত জানতে চাচ্ছি। আকাশ। জি, ধন্যবাদ আপনাকে এবং আমাদের আজকে কলিগদেরকে, এবং ধন্যবাদ জানাই বাংলাদেশে অবস্থানরত আমাদের বাংলাদেশি ভাই বোনেরা এবং কাতার প্রবাসী, সৌদি আরব প্রবাসী এবং আবুধাবি প্রবাসী সহ নিউ ইয়র্ক সহ যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রবাসীমুখ অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ। তো যে প্রশ্নটা দূতাবাসের সমস্যা, আচ্ছা, এই ধন্যবাদের প্রসঙ্গটা ওনার পক্ষ থেকে সবাই উনি বলুক, কিন্তু আবার সবাই একে একে সবাই বলা শুরু করে না, তাহলে অনুষ্ঠানের ব্যাপ্তিটা বাড়বে। জি, যে কথাটা হলো আমার দূতাবাসের সমস্যাটা আসলে আমরা কাতারে এখন ফেস করতেছি না। বেশ কিছুদিন আগে, বিশেষ করে 1-1.5 বছর আগে আমাদের এখানে কর্মী কম ছিল, যেটা বললেন। ওইখানে দূতাবাসের কর্মকর্তা কম থাকার কারণে এবং এমআরপির খুব একটা চাপ ছিল। জানা যায় 24শে নভেম্বর 2015 সালে যেটা মেয়াদ শেষ হচ্ছিল, তখন আমাদের কিন্তু একটা দূতাবাসে অনেক হয়রানি বিভিন্নভাবে ছিল। তারপরে ওনারা দূতাবাস শুক্রবার শনিবার সার্ভিস দিয়ে এবং আগের যে রাষ্ট্রদূত এবং কর্মকর্তারা আমাদের সমস্যার সমাধান করছেন, এবং কি কারো সমস্যা হলে তারা পর্যন্ত তাৎক্ষণিকভাবে সমাধান করে দেয়। অনেকে দেখ ফ্লাইট এখন কিন্তু পাসপোর্টের রিনিউয়াল সমস্যা, তারা কিন্তু একটা 4 পৃষ্ঠার একটা পাসপোর্ট উপস্থিত তাদেরকে করে দিয়ে সহযোগিতা করছে। আমাদের কাতারে এখন অবস্থা ভালো, তবে আপনি আবুধাবি যেটা বলছেন আমি অবস্থা ভালো। আচ্ছা, আমি একটু জানি আসলে জসিম ভাই, আমরা জানি যে আপনাদের ওই অঞ্চলে, বিশেষ করে দাম্মাম, জুবাইল, এইসব অঞ্চলে তো এম্বাসির সরাসরি কোনো সার্ভিসটা নাই। নিশ্চয়ই সেই সমস্যাটা অনেক, আমাদের সংখ্যাটা ওখানে অনেক বেশি। আমাদের সৌদি আরবে তো অনেক, প্রায় এখন বর্তমানে আরো প্রায় 2 লক্ষ লোক অ্যাড হয়েছে। আগেই তো 25-26 লক্ষ ছিল। এখন আমাদের যে আগের যে এমবেসি, রিয়াদে যে এমবেসি আছে, এই এমবেসিটাই আছে, আর জেদ্দাতে আমরা একটা কনসুলার টিম আছে। জি, এই দুনো জায়গাতে আমাদের যে আছে, আমরা পূর্বাঞ্চলে আরেকটা যদি একটা ব্রাঞ্চ হইতো দাম্মাম, যারা গেছেন সৌদি আরবে জানেন অনেক 200 কিলোমিটারের প্রায় ডিফারেন্স। এর মধ্যে 2টা টিম এমবেসির থাকাতে আমরা যে লোকগুলো আছে এরা কোনো সুযোগ সুবিধা পাইতেছে না, এবং 26 লক্ষ লোক কিভাবে মনে করেন আপনার 50 জন লোকের মধ্যে কিভাবে এটা সম্ভব, এটারে ম্যানেজ করা। আমরা যদি পূর্বাঞ্চলে আরেকটা এমবেসি টিম দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আমাদের ওই অনেক সময় অনেক কোম্পানিগুলা আমাদের শ্রমিকদেরকে বেতন ভাতা এগুলা নিয়ে অনেক সমস্যা হয়, এগুলার দিক দিয়ে হবে। আর অনেক লোক আমাদের অবৈধ হয়ে যায়, এই অবৈধ লোকগুলাকে আমরা বছরের পর বছর আমরা দেখি ওরা জেল খাটতেছে। সমস্যাগুলি কি আপনারা কখনো মানে এমবাসির কাছে তুলে ধরেছেন? তুলে ধরা হয়েছে, কিন্তু ওরা কোনো এটা নিয়ে কোনো এত মাথা হেডেক নাই। ওই যে হয়েছে যার পেট ব্যথা সেই বুঝে, তাদের কিচ্ছু না, তারা আচ্ছা, আমরা একটু কুয়েতের অবস্থা কি, সার্ভিসটা? ধন্যবাদ। জি, সরাসরি বলেন। আসলে কুয়েতের ব্যাপারে আমি যেটা বলবো, এমবাসির সেবা কি পর্যাপ্ত কিনা? এমবাসি সেবার ব্যাপারে উপযুক্ত নয়, এটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি। ওই আপনাদের কর্মকর্তাদের স্বল্পতার কারণে, হ্যাঁ স্বল্পতার কারণে এই কাজের কিছু ব্যাঘাত ঘটে। দেশটা আমি তো নিজেও গেছি, ছোট দেশ, কিন্তু আমাদের জনসংখ্যাটা অনেক বেশি। সার্ভিস দেওয়ার জন্য যদি জনবলটা একটু বাড়ানো যেত, তাহলে সার্ভিসটা অনেক, হ্যাঁ জনবলটা যদি একটু বাড়ানো তাহলে হয়তো সমস্যা হতো না। ইয়ার ভাই কি যুক্ত করবেন এই বিষয়ে? আপনার কি বক্তব্য আছে? জসিম ভাই যেটা বলছে, আমাদের ওই যে রিয়াদ আর দাম্মাম জুবাইলের, আপনি তো নিজেই গেছেন, প্রায় 700 কিলোমিটার ব্যবধান। জনসংখ্যা দাম্মামে রিয়াদের অনেক বেশি, আমাদের প্রবাসী বাঙালিরা কাজটা অনেক বেশি। এখন যে অ্যাম্বাসাডাররা 2 মাস অন্তর অন্তর 2 জায়গা 2টা সার্ভিস দেয়, কিন্তু সংকুলন হয় না, যেটা হলো জনবল তাদের বাড়াইতে হবে, এবং সেই রকম ক্ষমতা বাংলাদেশের বা সৌদি আরবে আছে, কিন্তু এটা কেন করে না? আমরা বহুবার অ্যাম্বাসেডার সরাসরি আমরা বহুবার এগুলো নিয়ে কমিউনিটি কোন রাজনীতি কোন যেভাবে আমরা মিটিং করছি, করছি, তাদেরকে বলা হয়েছে। তারা যেন দিন দিন এখন আরও যে নতুন বিষয়গুলো লোক যাচ্ছে, এদের কার্যক্রম বাড়ছে। ওরা বেশি কাজ দেখলে এদের ব্যবহার অন্যরকম হয়ে যায়। সবচেয়ে যে প্রবাসী যারা আছে তারা কিন্তু একটা বিশেষ ক্যাটাগরির অফিসার থাকে না, কিন্তু ধরেন যতই হোক না কেন, ধরেন আমি যদি অব্যাহত চাপের মধ্যে থাকি, তাহলে কিন্তু আমার কাছ থেকে ভালো ব্যবহার আসে না। এটা আমরা প্রবাসীরা সবাই কিন্তু আমরা তো একজন পরিচিত। ইয়ার ভাই, আপনাকে এই পর্যায়ে একটু থামালাম, আমরা এত সমস্যার মধ্যে একটু আসতেছি এই বিষয়েই আসবো।
আমরা এত সমস্যার মধ্যেও কিন্তু আমাদের বহু মানুষ আছেন মধ্যপ্রাচ্য বিশ্বে এবং আমরা বলি প্রায় 1 কোটি মানুষ আছেন বাইরে। তাদের মধ্যে কিন্তু কারোর কোনো মানুষের কিছু কিছু কাজ আমাদের বুকটা আসলে ভরে যায়, গর্বে ভরে যায়, আমাদের দেশটা কিন্তু অনেক উপরে তোলে। সুতরাং এটা একটা দৃষ্টান্ত হতে পারে যদি এই ধরনের কিছু মানুষের দৃষ্টান্ত যদি আমরা সবাই অনুসরণ করার চেষ্টা করি, আমরা সেই একটা মানুষের আমরা তথ্য রিপোর্ট আমরা তুলে ধরব। মানুষটি হচ্ছে সিলেটের অধিবাসী হাসনাত, যিনি থাকেন সংযুক্ত আরব আমিরাতে। আমরা একটু রিপোর্টটা দেখি। সংযুক্ত আরব আমিরাতে আবারও সততার নজির স্থাপন করলেন আরেক বাংলাদেশি সিলেটের হাসনাত। গেল মাসের শেষের দিকে আবুধাবির গিয়াসিতে প্রায় 5 লাখ ক্যাশ টাকা, ক্রেডিট কার্ড, পাসওয়ার্ড সহ ব্যাংক কার্ড ও একটি মানিব্যাগ রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে নিজ উদ্যোগে এক রেস্টুরেন্ট মালিকের মাধ্যমে কোরিয়ার নাগরিক ইঞ্জিনিয়ার মিস্টার উকিকে তা ফেরত দেন। ছোটবেলা থেকে মা বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছি, পরের কিছুতে লোভ করাটা ভালো না, পরের জীবনে উন্নতি করা যাবে না। আমরা বাঙালি হিসাবে গর্ববোধ করি। আর এখানে যে আমাদের ইমেজটা অনেক বদনাম হচ্ছে, কিন্তু আমরা আসলে সত্যি বলতে কি আমরা অনেক ভালো কাজ করেও আমরা প্রশংসিত হতে পারছি না। And want me to find the owner of the wallet. There were all the credit cards and considerable money even, and some identity cards as well there. আপনার এখন 8-9 বছর থেকে ওখান থেকে কাজ করে, আপনার খুব ভালো ছেলে, টাকা পাইয়া যে ফেরত দিছে, আমরা বাংলাদেশি হিসাবে খুব খুশি। সিলেট বিয়ানীবাজার থানার চারখাই কামাল গ্রামের মৃত ডাক্তার সোহনুর আলীর ছেলে মোহাম্মদ হাসনাত। আমিরাতের রাজধানী আবুধাবির গিয়াসিতে 8 বছর ধরে থাকেন তিনি। হাসনাত সততার মাধ্যমে আমিরাতে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করায় প্রবাসীরাও তার ভূয়সী প্রশংসা করেন। দর্শক, আমরা হাসনাতের সততার যে নজির স্থাপন করেছেন আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি যে এ ধরনের নজির যারা প্রবাসে আছেন তারা আরও স্থাপন করবেন এবং আমাদের মুখ উজ্জ্বল করবেন। একটা স্কাইপ সংযোগ নিয়ে আসি সাউথ আফ্রিকায়। জি ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম দক্ষিণ আফ্রিকা থেকে। দক্ষিণ আফ্রিকার কোন অঞ্চল থেকে? আমি ডেলারিভিল অঞ্চল থেকে বলতেছিলাম, নর্থ ওয়েস্ট। এটা একটু আরেকটু বলেন, একটু বড়, মানে এটা হচ্ছে কেপ টাউন অথবা জোহানেসবার্গ? হ্যাঁ হ্যাঁ, জোহানেসবার্গের পাশে। হ্যাঁ, জোহানেসবার্গের পাশে। জি, এভাবে না বলে আসলে আমরা চিনতে পারবো না, কারণ আপনারা ওখানে থাকেন, আপনারা চেনেন সমস্ত অলিগলি, আমরা তো চিনি না। জি বলেন। না, আমি আপনাকে আরো দুই একবার ফোন করেছিলাম, কথা হয়েছে আপনার সাথে। আচ্ছা, সে যে ব্যাপারে আসলে বিশেষ করে বলতে যাচ্ছি সে হচ্ছে আমাদের এখান থেকে টাকা পাঠানোর কোনো প্রক্রিয়াই নেই বাংলাদেশে। জি, তো সেই ব্যাপারে আসলে আপনাদের সদয় মানে হ্যাঁ, না এই বিষয়টা আমরা কিন্তু বলছি এবং আমাদের সঙ্গে মানে মিনিস্ট্রির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকেও বলেছি এবং তারাও বিষয়টি নজরে এসেছে তাদের, এবং তারা চেষ্টা করছে বিশেষ করে সাউথ আফ্রিকা এবং আরো কয়েকটা জায়গায়। আপনি একটা নরমালি একটা জিনিস আমি যেটা আপনাদেরকে ফোকাস করতে, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের প্রায় 5 লক্ষ প্রবাসী এখানে বসবাস করে। এখন সম্পূর্ণ টাকা অবৈধভাবে যাচ্ছে এবং বাংলাদেশ সরকারের কোনো রেমিটেন্স পাচ্ছে না, আর আমরাও এখান থেকে যে টাকাটা পাঠাচ্ছি মানে বিভিন্ন ধরনের ভোগান্তির সৃষ্টি মানে পড়তে হয় আমাদেরকে। দেখা যায় হুন্ডির মাধ্যমে পাঠাতে হয়, তার বিভিন্নভাবে পাঠাতে হয়। এখন এইসব আবার প্রপার কারেন্সিও আমরা পাই না। দেখা যায় যদি আজকে যদি রেট যদি 6 টাকা হয় তাহলে আমাদেরকে দেয় আমাদের 4.5 টাকা 5 টাকা এইভাবে। মানে ভাই, আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা একদম একমত। আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশও, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। হ্যাঁ, আমাদের চাইতে কিন্তু দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিষয়টি সরকারের একেবারে হাইয়েস্ট লেভেলে আমরা অনুরোধ করছি যে প্রবাসীদের এই সমস্যা দেখার মধ্য দিয়ে দেশ যাতে লাভবান হয় সেই বিষয়ে যাতে পদক্ষেপ নেওয়া হয়। আপনাকে অনেক ধন্যবাদ আকাশ। আমি ওই যে প্রথমে কমপ্লেইনটা দূতাবাস নিয়ে আবুধাবি থেকে বলছিলেন, আমি জানি এখন আবুধাবিতে ডক্টর ইমরান অ্যাম্বাসেডর আছেন, খুব ভালো কাজ করছেন, তারপরেও হতে পারে সমস্যা আসার সম্মুখীন। তবে আমাদের কাতারে বর্তমানে যে কিছুদিন আগে আপনার যে আইনটা সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, সময় শেষ হয়ে গেছে 1 ডিসেম্বরে জানেন, তো তার পরিপ্রেক্ষিতে নতুন যে আশ্রম আইনটা নির্মাণ আসছে আমাদের কাতারে 13 ডিসেম্বরে, তখন ওইখানে অনেক শ্রমিকদেরকে 1 মাসের সুযোগ দেওয়া হয়।
যে পরিবর্তনের জন্য, কারণ কপিল পরিবর্তন, কারণ কপিল পরিবর্তনের কারণে এখন ওদেরকে দূতাবাসে গিয়ে গুড কন্ডাক্ট সার্টিফিকেট নিতে হয়। তো আমাদের দূতাবাসের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমাদের অ্যাম্বাসেডর একটা সাংবাদিকদের নিয়ে একটা বর্ধিত সভা আয়োজন করে গত 20 দিন আগে। আমি সেখানে ওনাকে বললাম যে স্যার আপনি আসলে আমাদের এই গুড কন্ডাক্ট সার্টিফিকেটটাকে দিনে দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু এটা এখনো হচ্ছে না। তো উনি বলছেন হয়ে যাবে। তো আমাদের এই সমস্যাটা এখন বেশি, কারণ দিনে গুড কন্ডাক্ট না হলে কপিল সন্ধ্যাবেলা সফরে চলে যাবেন, কোন একটা আমেরিকা চলে যেতে পারেন, যে কোনো লন্ডনে যেতে পারেন, যার কারণে ওই 2 মাস পর তারা কিন্তু আসবেন না। যার কারণে ওই যারাই গুড কন্ডাক্ট নিয়ে যায় তারা দিনে কাজটা করে আবার সাবমিট করতে হবে মন্ত্রণালয়ে। যার কারণে এটা আসলে সব দেশেই আমি মনে করি গুড কন্ডাক্টটা শুধু মধ্যপ্রাচ্যে যতগুলো দেশ আছে ওইখানে দিনে দেওয়াটা উপকারী। আর স্টাফদের খারাপ ব্যবহার, কারণ কি অনেক সময় দেখা যায় দূতাবাসে যারা কর্মকর্তারা গেটে থাকে দারোয়ান, অনেক সময় কাউকে ধাক্কা মারে, অনেক সময় দেখা গেছে কাউকে অনেকে বুঝে বলতে পারে না যে কি কাজের জন্য আসছে, কিন্তু উনি কথা বললে হয়তো সমাধান হবে, দেখা গেছে তাকে ঢুকতে দেওয়া হয় না, অথবা তাকে একটু হাতাহাতি, অনেক সময় দেখি হাতাহাতি হয়ে যায়। তো আমরা অনেক সময় থাকলে এগুলোকে ম্যানেজ করে বলি কর্তৃপক্ষকে। এবং দেখা যায় কি রিসিপশনে যারা থাকে তারা বেশি মাঝে মধ্যে খারাপ ব্যবহার করে, এটা আমরা নিশ্চয়ই অনেকবার দেখছি। আমাদের কাতারের রিসিপশনে যারা থাকে ওদেরকে অনেকবার বলছি যে আপনারা ভাই সবাইকে ভালো ব্যবহার করেন, সুন্দরভাবে বুঝে বলেন। অনেক সময় বুঝে না বলার কারণে একজনের দুর্ব্যবহারের কারণে 10 জনের কাছে সুনাম নষ্ট হয়। দূতাবাসে সবাই ভালো কাজ করে, কিন্তু একজনের ব্যবহার খারাপ হলে সবার কাছে ঘাড়ে গিয়ে পড়ে। তো আমি আশা করবো তারা এই সমস্যাগুলো। ফিরোজ ভাই, আমাদের মেইন সমস্যা আরেকটা হয়েছে, যেটা হইলো আমরা ওই যে বলি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। আমাদের সৌদি আরবে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা এখন দেখা দিছে, প্রতিটা ওই গালফেই এই সমস্যাটা চলে আসছে। যেমন কোনোটা দেশের যদি এমবেসি স্কুলগুলা যেগুলো আছে এদের যদি নিজস্ব কোনো জায়গা না থাকে, না দেওয়া হয়, স্কুল যদি নিজস্ব জায়গাতে নিজস্ব যে আমরা যে প্রপার্টিটা আছে এটা আমাদের সম্পদ হতে হবে বাংলাদেশের, তাহলেই শুধু চলবে। আর না হইলে একদম তাদের যে শিক্ষা মন্ত্রণালয় আছে এখান থেকে নোটিশ দেওয়া হয়ে গেছে, অনেক আগেই দেওয়া হয়েছে যে আমরা আর তোমাদের ভাড়া দিয়ে আমরা কোনো এডুকেশন যেখানে আছে শিক্ষা প্রতিষ্ঠান আমরা আর করা যাবে নিজস্ব করা লাগে। তো এখানে আমি আজকে এই প্রবাসী মুক্তাকে আমি বিশেষভাবে আমাদের যে অ্যাম্বাসেডার সহ বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে এদের কাছে আমি আহ্বান জানাবো যাতে আমাদের ছেলেমেয়েরা যদি লেখাপড়া প্রবাসে নাই করতে পারে, যা আমরা এত টাকার রেমিটেন্স এখানে নিয়ে আসতেছি, আমরা এত পরিশ্রম করতেছি আমাদের দেশে গড়ার জন্য, আমাদের ছেলেবেলে যদি আমরা প্রবাসে না রাইখা মানুষ না করতে পারি তাহলে আমরা কিভাবে প্রবাসে থাকবো? আমি তো আমার ছেলেপেলে প্রবাসে আসছিল, আমি দেশে এই অসুবিধার লাগে নিয়ে আসছি। আর যাতে কোনো মানুষের এই ধরনের না হয় এই দিকে যদি লক্ষ্য রাখা হয় তাহলে আমরা সবচেয়ে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটা অনুরোধ করছি। আমরা একটু কুয়েতে যাই। কুয়েতে আমরা জানি যে একটা বেশ শক্তিশালী শ্রম বাজার আছে, কিন্তু নানান রকম সংকটের কথা আমরা শুনেছি। একটু যদি ভাই আপনি যেহেতু অ্যাসোসিয়েশনের আপনি সভাপতি আব্দুল আল খান, আপনি একটু যদি বলেন। জি, কুয়েতের শ্রম বাজারের ক্ষেত্রে যদি আমরা তাকাই তাহলে দেখব যে আমরা অনেকটাই পিছিয়ে আছি, জনশক্তি রপ্তানিতে আমরা কুয়েতের পিছিয়ে আছি। সেটার জন্য অনেক কারণ আছে। সেজন্য বাংলাদেশ দূতাবাসের কিছু অদক্ষতা হতে পারে, কারণ যদি দক্ষতা পুরোপুরি থাকে তাহলে হয়তো বা ওই শ্রমবাজার বৃদ্ধি করার জন্য আপনার বাধাগ্রস্ত হয় না। যেমন বাংলাদেশ সরকার বা বাংলাদেশ দূতাবাস বরাবরই বলে থাকে কুয়েতের ভিসা সম্পূর্ণরূপে খোলা। আসলে কিন্তু সম্পূর্ণভাবে উন্মুক্ত নয় কুয়েতের ভিসাগুলো। আমি কিন্তু গত নভেম্বরের যখন সেপ্টেম্বরে আসছিলাম আমি কিন্তু বলেছি যে পুরাপুরি উন্মুক্ত নয়, ধরতে গেলে খোলাও আছে আবার বন্ধও আছে। সেটা হলো যেহেতু আমি একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী সমিতির সভাপতি, আমার কাছে অনেক খবরই আছে। এখন অনেক চাহিদা আছে, আমাদের বাংলাদেশ অনেক চাহিদা আছে, কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও কুয়েতি দিচ্ছে না। সেখানে বেশ কিছু শর্ত আছে, যেমন একটা কুয়েতিকে শুধু একজন বাংলাদেশি দেওয়া হবে। একদিকে আমরা নিম্নমুখী হচ্ছি। দ্বিতীয় কারণ হচ্ছে মহিলাদের নামে কোনো বাঙালি ভিসা ইস্যু হবে না। দুইটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যার একটা যে কপিলের একজন আছে বাংলাদেশি আছে তাকে আরেকজন দেওয়া হবে না। এই নিয়মটা কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে। যেমন শ্রীলঙ্কা,
ইন্ডিয়া, নেপাল, এরা কিন্তু ইচ্ছা করলে 3টাও বানাতে পারে, শুধুমাত্র আমাদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি বলবো যে অনেকটাই মানে বাধাগ্রস্ত হচ্ছি আমরা বিষয় ইস্যুর ক্ষেত্রে। এখন নতুন করে আরেকটা বড় সমস্যা দেখা দিছে, তো আপনার মাধ্যমে আমি জানাতে চাই বাংলাদেশ সরকারকে, সেটা হলো এখন নতুন লোক যারা যাচ্ছে তাদের 2 বছর শেষ হওয়ার আগে আকামা ট্রান্সফার হচ্ছে না। এটা কিন্তু ইদানিং এই শুরু হচ্ছে, এটা কিন্তু আগে ছিল না। আচ্ছা, এখন সারা পৃথিবীতে ধরেন শ্রীলঙ্কা, ইন্ডিয়া, তারপরে নেপাল, তাদের এই আকামা কিন্তু ট্রান্সফার হচ্ছে। এখন লোক যাবে, হয়তো কুয়েতি ওই লোকটা রাখছে না, ফেরত দিচ্ছে, আমাদেরকে ফেরত দিচ্ছে, তো আমরা কিন্তু আবার ট্রান্সফার করতে পারি অন্যগুলো। কিন্তু আমাদের বাংলাদেশি যারা যাচ্ছে তাদেরটা কিন্তু আমরা মানে ট্রান্সফার করতে পারছি না। এক্ষেত্রে কিন্তু বিরাট একটা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। আসছি আপনার কাছে। ইয়ার ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে নতুন করে বাংলাদেশ থেকে যে যাচ্ছে, এখন বিপুল পরিমাণ বাংলাদেশে থেকে যাচ্ছে সৌদি আরবে, নতুন যারা যাচ্ছে তারা কি কাজ পাচ্ছে কিনা? তারা তো যে ফ্রি বিষয় গেলে কাজ পায়, আর কন্ট্রাক্ট বিষয় গেলে তো কপিলের যে কাজ সেই কাজে করতে হয়। অবস্থাটা কি, মানে এখন নতুন যে জনশক্তি যাওয়াতে কি ভালো হচ্ছে? কি ভালো হচ্ছে, মোটামুটি ভালো হচ্ছে। কিন্তু ওইখানকার আইন কানুন আরো বেশি কঠিন করছে আগের চেয়ে অনেক। ব্যবসা বাণিজ্য, যেমন মোবাইল ব্যবসা বাঙালিরা আমরা প্রবাসী করতাম, এখন সৌদিরা নিয়ন্ত্রণ প্রত্যেক জনের। এখন সবজি বাজার বাঙালিরা করতো, এটাও এখন সৌদিরা রাখতে হবে। কিছু শর্ত কঠিন হচ্ছে দিন দিন আর কি, কিন্তু কর্মসংস্থান আছে, চাহিদা আছে। আচ্ছা, যে আমাদের বিষয় আছে, জসিম ভাইয়ের কাছে বিষয় আছে, লোক গেলে কাজের সৌদি আরব থেকে যাই আসছে প্রত্যেকেই পকেটে ভরে ভরে ভিসা নিয়ে আসছে। গতকালকে 50 জন ফেরত আসছে আমি জানা মতে, বাংলাদেশ এয়ারলাইন্সে ফেরত আসছে। এর বিভিন্ন সবচেয়ে বড় কথা কি, আমরা ভিসা পাইছি, সবকিছু পাইছি, কিন্তু আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা দিতেছি, সব ঠিক আছে। সবচেয়ে বড় জিনিস, আগে যে পয়েন্টটা আলাপ করছিলাম, যে আমাদের দূতাবাসের যে কর্মকর্তা আছেন এবং আমাদের প্রবাসী মন্ত্রণালয় যেগুলো আছে, সবাই যদি সুন্দরভাবে আন্তরিকভাবে কাজ করা হয় বা এদের প্রতি নজর রাখা হয়, তাহলে আমাদের দেশ উন্নয়নের লাগি প্রবাসীরাই যথেষ্ট থাকবে। আমার মনে হয় আমরা এটা নিয়ে বিস্তারিত শুনবো। জসিম ভাই আসছি, একটু আসছি। দর্শক, আমরা 2টি রিপোর্ট দেখে আমরা আসছি, আবারও শুনবো এই আলোচনা। বিগত 4.5 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকার নেতিবাচক প্রভাব যেমন দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজারের সম্ভাবনার দ্বার রুদ্ধ করেছে, তেমনি বাংলাদেশি শ্রমিকদের অনেকেই আমিরাতের অভ্যন্তরে বিভিন্নভাবে কোম্পানি ব্যবস্থাপকদের হাতে কম নিগৃহীত হচ্ছেন না। এতে দুর্গতি বেড়েছে এসব শ্রমজীবীদের। আবুধাবিতে প্রফেশনাল ইন্টারন্যাশনাল জেনারেল মেইনটেন্যান্স এবং আল মাসারা বিল্ডিং ক্লিনিং কোম্পানির অর্ধশত বাংলাদেশি শ্রমজীবীকে পড়তে হয়েছে বিদেশ বিভূঁই অসহায় অবস্থায়। এদের ভিসা, ওয়ার্ক পারমিট এবং কাজ নেই। বেতন বন্ধ 6 মাস ধরে। শ্রমিকদের বেশিরভাগেরই 4 বছর ধরে ভিসা না থাকলেও ভিসা লাগানোর কথা বলে প্রতি 2 বছর পর তাদের কাছ থেকে $2.5 লাখ করে আদায় করা হয়েছে। আমরা এই দেশে আসছি বৈধভাবে, এখন আমাদের ভিসা নাই, কাজ নাই। মানে সরকার যদি আমাদেরকে কোনো একটা উদ্যোগ নিত, তাহলে আমরা বৈধভাবে দেশে চলে যেতে পারবো। কোম্পানি আমাদের স্যালারি দিচ্ছে না, কাজ দিচ্ছে না, এবং আমাদের ভিসা নাই, এবং পুলিশের বা আমরা রুম থেকে বেরোতে পারছি না। আমরা এই দেশে বৈধভাবে আসছি, আমাদের 6 মাস যাবত বেতন দিচ্ছে না, কাজ দিচ্ছে। 5-6 বছর আগে 2.5 থেকে 3 লাখ টাকা খরচ করে আমিরাতে আসেন এরা। মাত্র 700 দিরহাম বেতনে কায়িক শ্রমের কাজকে তারা মেনে নিলেও বর্তমানে কোম্পানি 4 বছর ধরে ভিসা না লাগানোয় তারা খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন। পাওনা আদায়ের জন্য স্থানীয় আদালতের শরণাপন্ন হলেও বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে এবং বেতন বন্ধ থাকায় তারা তেমন কোনো আশার মুখ দেখছেন না। 6 মাস ধরে বেতন দেয় না। আমি লেবার কোর্টে গেছি, লেবার কোর্টে আমার রায় দিছে 12,500 টাকা পামু। এরপরে কোম্পানি কোনো সাড়া দিতেছে না। এখন বিছানে আমরা ঘর থেকে বাড়তে পারছি না, পুলিশ আমাদের আটকা। তাদের এই সংকটের সময় বাংলাদেশ দূতাবাস এবং সরকার এগিয়ে আসবেন, এটাই প্রবাসীদের প্রত্যাশা। জাহাঙ্গীর কবি বাপ্পি, বাংলা ভিশন, আবুধাবি। স্পেনের শান্ত ও গোছানো শহরের একটি গ্যালিসিয়া। এই শহরে বসবাস করছেন প্রায় 200 বাংলাদেশি। এদের কেউ চাকরিজীবী, আবার কেউ বা ব্যবসা করছেন। কিন্তু রনি কিছুটা ব্যতিক্রম। মাত্র 23 বছর বয়সী সাহসী উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যেই বাংলাদেশিদের নজর কেড়েছেন। সিলেটের ছেলে রনি 2015-তে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা শেষ করেই সিদ্ধান্ত নেন উদ্যোক্তা হবেন আর গড়ে তুলবেন সিটি ডোনের কেবাব।
আপনি আপনার প্রচেষ্টা করে শ্রম দেন, শ্রম করে অবশ্যই আপনার ব্যবসা লাভজনক হবে সেই আর কি। ঠিকঠাক মতো আপনি শ্রম দিতে পারেন। আমার দেখেন যারা আপনার ওয়াইটারে কাজ করে আমার বাঙালি থেকে আমার ইসমাইলরাই ভালো করে আর কি। আর যারা কৃষিনে কাজ করে তো বাঙালি ভালো করে। রনির সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত। বেতন, কাজের সময়সীমা, ব্যবহার, কর্মীদের সাথে আচরণ সবকিছুই অন্য সব ভালো উদ্যোক্তার মতোই। কখনো কখনো কর্মীদের প্রতি সহমর্মিতার দিক থেকে অন্যান্য উদ্যোক্তার চেয়েও ভালো। ভোজন রসিকদের জন্য সিটি ডোরের কেবাব স্থানীয়দের কাছে ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। স্পেনে প্রবাসীদের প্রত্যাশা শুধু দেশে নয়, পৃথিবীর নানা প্রান্তে রনিরা বদলে দেবে প্রবাসীদের অবস্থান। আহমেদ সুলতান, বাংলা ভিশন, গালিসিয়া, স্পেন। দর্শক, আমরা সৌদি আরব নিয়ে একটু বিস্তারিত শুনবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত এলিন ফুড প্রবাসী অনুষ্ঠানে। দর্শক, আমাদের আজকের অতিথি আব্দুল আওয়াল খান, জসিমউদ্দিন শামীম, ইএম আকাশ এবং ইয়ার আহমেদ। জসিমউদ্দিন শামীম, আপনাকে যে আমি বিষয়টি প্রশ্ন করতে চাই এবং জানতেও চাই, সেটি হচ্ছে আপনারা যারা ব্যবসা করেন তারা, আমি জানি যে এই মুহূর্তে আপনারা যারা অনেক প্রভাবশালী মানুষ আছেন সৌদি আরবে, প্রত্যেকে ভিসা নিয়ে এসছেন মোটামুটি, এবং বাংলাদেশে এই মুহূর্তে প্রচুর সৌদি ব্যবসায়ী আছেন, নাগরিকরা আছেন যারা ভিসা নিয়ে এসছেন। এটাকে কিভাবে দেখছেন? মানে অনেক বিষয় বাংলাদেশের সবাই ভিসাগুলো কি বিক্রি করতে পারছেন না? বাংলাদেশের সবাই লাইক করে, কিন্তু আমরা মেইন সমস্যা যেটা হয়েছে, আমাদের সমস্যা হচ্ছে এমবেসিটার, এখানে যে সৌদি এমবেসিটার আছেন, আমাদের ভিসাগুলো হাজার হাজার ভিসা এখানে আসছে সৌদি আরবের, কিন্তু আমাদের প্রবাস মন্ত্রণালয় এবং আমাদের যারা আছেন সংশ্লিষ্ট যারা আছেন, ওরা এদিকে নজর দিচ্ছেন না যে ভিসা তো আসছেই, লোকগুলা মেডিকেল করাইতেছে কিন্তু ভিসা স্টাম্পিং হইতেছে না। বারবার যারা ট্রাভেলসের এজেন্সিগুলার লোকগুলা যাইতেছে, গিয়া ভিসা স্টাম্পিং হইতেছে না। এইদিকে কারো লক্ষ্য নাই, স্টাম্পিং হচ্ছে না কেন? ওরা বলতেছে যে 75% পুরুষ এবং 25% মহিলা। এটা তো আগে ছিল, এখন তো এখনো এই কথা বলতেছে, কিন্তু আসলে কিন্তু এটা বাস্তবতা না। ওরা ইচ্ছা করে এটা করতেছে না। কেন করতে? ওই সৌদিরা করতেছে না, কিন্তু তাদের সৌদিরা। তাহলে আপনার কি বাইরার কাছে জিজ্ঞাসা হয়েছে, বাইরা এরা বলতেছে ওরা করতেছে না, আমরা কি করবো? আর যদি যারা কোনো এজেন্সিগুলো আছে কোন একটু তিল পরিমাণ ফল্ট পাইলে, তথ্যটা আপনি কবে বলছেন? আজকের তথ্য যেটা ওরা কেন চায়? ওরা চায় তো নারী শ্রমিক বেশি যায় না, ওরা চাইতেছে যে অন্যান্য দেশে তো কোনো নারী শ্রমিক যায় না, এইজন্যই চাপ দিচ্ছে আমাদের দেশ থেকে যাতে চাপ দিয়ে নেওয়া যায়। না, মাঝখানে এটা আপনি যেটা অভিযোগ করলেন সেটা ছিল, কিন্তু এই সমস্যাটা তো সমাধান হয়েছে আমি যতটুকু। কিন্তু সমস্যা হয় না এখনো, আমাদের সমস্যা হয় নাই। আমাদের ভিসাগুলো রেডি আছে, মেডিকেল করা হয়েছে। আমাদের অনেক জমা পড়ে আছে, বাংলাদেশের অনেক কোটি কোটি টাকা লস হইতেছে আমাদের বাংলাদেশি যারা, আমাদের গরিব মেহনতি ভাই যারা বিদেশে যাইব, ওরা মেডিকেল করতেছে। মেডিকেল করার 3 মাস পরে আপনি জানেন মেডিকেল ক্যান্সেল হয়ে যায়। তো আবার যখন মেডিকেল করতে যায় তখন তার আরো 10,000 টাকার দরকার। তো এই 10,000 টাকা গরিব মানুষ ওরা পাবে কই? এমবেসি ভিসা লাগাইতেছে না, অপেক্ষা করতে করতে এই ত্রুটি না এই ত্রুটি দিয়ে, আর একটা ওই এজেন্সি আছে এগুলো বন্ধ করে রাখতেছে 15 দিন করে। ভিসা ইয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেক জেলা নিয়ে নিছে, মানে এখানেও সমস্যা। আপনাদেরকে কত টাকা কিনতে হয়েছে এখানে? যে ভিসাগুলো তো ওরা 2,000 রিয়াল সম পরিমাণ। 2,000 রিয়াল মানে বলতে কত টাকা বাংলাদেশি টাকা? বাংলাদেশের ওই প্রায় 2 লাখ। 2 লাখ টাকা 2,000 রিয়াল 40,000 টাকা না, টোটাল এমবেসির গুলো লাগায় টোটাল বলে লাখ টাকা পর্যন্ত যায়। 2 লাখ টাকা, কিন্তু ওটা 10 লাখ টাকা বিক্রি হচ্ছে সব মিলাইয়া। ওইটা এখানে 10 লাখ টাকা বিক্রি। এগুলা আসলে বাস্তবে এখানে বিক্রি হচ্ছে কত? এখানে বাস্তবে তো কই কেউ 2 লাখ কেউ 3 লাখ এগুলা নিতেছে। এখানে ওই যে এমবেসিতেও তো সমস্যা হইতেছে না। যারা যারা ওই ভিসা আনছিল অনেক সৌদিগুলো এখানে বলা হচ্ছে যেখানে যারা যাচ্ছে আসলে বাস্তবে আজকে 5-6 লাখ টাকা খরচ। আজকে যে আপনারা নেটে বা পেপারে দেখতেছেন যে আমাদের সেকেন্ড হোম সৌদি আরবের নাগরিকদের হয়ে গেছে। কেন হয়েছে? এই
সৌদিগুলা যখন আসে তখন ওই এমবেসিগুলা ভিসা লাগাইয়া দেয়, আমাদের এজেন্সির কথা কোনো কিছু শুনে না, তাদের ওয়াস্তাই বেশি, তাদের কথাই শুনে যে তুমি কেন ভিসা লাগাইবা না, তখন তারা কয় ওকে ঠিক আছে। ইচ্ছা করি তারা লাগাইতেছে না ভিসা, কেন জানি না। মানে সৌদি নাগরিকরা যখন আনছে তাদের কেসগুলো তখন তারা দিয়া দিতেছে, ওরা আসলে দিয়া দিতেছে, কিন্তু আমাদের ট্রাভেলসগুলা যেভাবে সরাসরি কাজ করতেছে ওরা দিতেছে না। আপনারা সৌদিদেরকে নিয়ে আসছেন না কেন? তো সৌদিরা বললে নিয়ে আসবে, আসতে তো অনেক খরচ আছে, অনেক খরচ হয়ে যায়, আমাদের কষ্ট বাড়ি জীব সবার। আমরা তো সমস্যা হয়ে যায় ভাই, আমরা তো এখান থেকে বিষয়গুলো কালা করে এজেন্সির মাধ্যমে। না, কিন্তু একটা অভিযোগ তো আছে যে আপনারা ওখান থেকে 2 লাখ 3 লাখ টাকা কিনছেন, এখান থেকে 2-3 লাখ টাকা করছেন, সব মিলাই তো যে যাচ্ছে আসলে তার তো 5-6 লাখ টাকা বেশি বাজার। আমার খালাতো ভাই যাচ্ছে আগামীকালকে, আমি তাকে জিজ্ঞেস করলাম সকালে চাঁদপুরে যে তুমি যাও না এত লাখ টাকা খরচ করে, বলে টাকা তো দিছি, এজেন্সি তো আমার দিবে না, আমি এজেন্সি আমার দেখা দেবো, টাকা আমি নিয়ে দিব। ও 9 লাখ টাকা দিছে যারা বলতেছে এগুলা মানা করছে যে যাইও না, এখন 9 লাখ 5 লাখ টাকা হয়তো। জি, আপনার কি কাছে কি তথ্য আছে আসলে আমার কত টাকা এরকম 5-6 লাখ টাকা এরকম শুনেছি 4 লাখ 5 লাখের মধ্যে, এবং 1.5 লক্ষ টাকা তো স্টাম্পিং আর টিকিট মিকিট মিলেই আছে এখন রানিং। রাইট, হ্যাঁ 1.5 লক্ষ টাকা আপনার 65,000 টাকা তো অফিস খরচ নেয়, এটা তো প্রকাশ্য না, কর্মসংস্থান আছে, কমাই নিলে তো তারপরে যে স্ট্যাম্পিং হচ্ছে না, আমি দিতে পারছি না। এখন আমাদের দেশে এবং বিদেশে একটা স্কাইপ সংযোগ আছে, দাম আসছে আপনার কাছে। জি দর্শক, আপনি নাম বলুন এবং প্রশ্ন করুন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি দুবাই থেকে জলিল বলছি। জি বলুন ভাই। জি, আমি বলছি যে আমরা যারা বাইরে আছি, দুবাই মিডল ইস্টে অনেক লোক আছে বেকার, যারা অর্থাৎ ভিসা নাই, আজ 10 বছর 15 বছর তারা এখানে পড়ে রয়েছে, কিন্তু তারা দেশে যাওয়ার জন্য অনেক হয়রানি হইতেছে। আমি সরকারের কাছে একটা অনুরোধ করছি যে সরকারের যাতে বাংলাদেশ এম্বাসির থেকে এমন একটা কাগজ দেয়, এম্বাসি থেকে মেন পাওয়ার একটা ফর্ম দেয়, তাদেরকে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট সরাসরি বাংলাদেশে যেতে পারে, কোনো হয়রানি যেন পুলিশের কাছে না যাওয়া লাগে, তারা এই একটা রুল করে নেয় প্রত্যেক এম্বাসি। এটা আমার প্রশ্ন। ওকে, ধন্যবাদ। আপনার একটা প্রস্তাব থাকলো, আমি জানি না ঠিক, বা আমি এই বিষয়ে বিশেষজ্ঞও না যে এটা মানে ভালো দিক বা মন্দ দিক কি, বাট আপনার এই প্রস্তাবটা থাকলো, নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা আছেন তারা বিবেচনা করবেন না। আকাশ কি মনে হয় এটা? না, আমি বলছি এটা একটা আউটপাস দেওয়া হয়, কোনো লোক যাওয়া না যায়। আমি মনে করি যারা যাচ্ছেন না, আপনারা তো ইচ্ছে করে যাচ্ছেন না, যখন আপনার আইডি মেয়াদ শেষ কপিল আপনাকে দিচ্ছেন, আপনি দেশ ত্যাগ করেন, নতুন ভিসা নিয়ে যান, আপনি ওখানে থেকে যাবেন আর কমপ্লেন দিবেন, দেশের বদনাম করবেন, হ্যাঁ, তাহলে তো আপনি নিজে অবৈধ হচ্ছেন। আর যারা সমস্যার কারণ হচ্ছে অল্প কিছু সংখ্যক লোক, ওনারা এম্বাসিতে গেলে এম্বাসি তাদেরকে একটা আউটপাসের ফর্ম দেওয়া হয়, ওইটা সাবমিট করে সিআইডি যাবে, সিআইডি থেকে উনি সরাসরি এম্বাসিতে থেকে একটা টিকিটের ইস্যুটা দেখে যে আমি আউটপাসটা পাইছি, টিকিট পাইছি, আমি চলে যাচ্ছি, সাথে সাথে চলে যেতে পারে, মানে 2 দিন এম্বাসি যাইতে পারে। এটা আমি অন্য কোনো সমস্যা অনেকে ইচ্ছাকৃত অবৈধ। আমি সমস্যাটা মনে করতেছি আমাদের বাজার, আমাদের এয়ারপোর্টে যে সমস্যাটা, আমরা অন্যান্য দেশে যখন আপনারা যারা সবাই আছি সবাই যাই, কিন্তু আমরা 5 মিনিটের মধ্যে এয়ারপোর্ট থেকে বের হতে পারি, 5 থেকে 10 মিনিট লাগেজ গুলো পাই, কিন্তু আমাদের দেশের লাগেজ 4 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবার আমার ঝগড়া করতে হচ্ছে 2 ঘন্টা। আমি এইটা হলো বড় সমস্যা, সবচেয়ে বড় সবাই ঝগড়া করে। এটা আমাদের দেশের যেগুলো আছে, যেমন এমবেসিতে আছে, আমাদের দেশের লোকজন ওই যে হইল না ওই যে অবৈধ যারা অবৈধ, এরা বছর বছর জেলে পড়ে থাকতে হয়। এই জিনিসটা আমাদের গভর্নমেন্ট ফলো করে না, অন্য দেশের সাথে সাথে চলে আসে এমবেসিটার আইসা, তাদেরগুলা তারা সলভ কইরা 2-3 দিনের ভিতরে চলে যায়, দেশে চলে যায়। প্রয়োজন হয় তাদের এমবেসি থেকে টিকিট দিয়া তারা দিয়া দেয় না, যারা অবৈধ থাকে তারা বেশি ক্রাইম করে, যার কারণে তাদেরকে পড়ে থাকতে হয়। এইজন্য তাদের নাগরিক যারা আছে অন্যান্য দেশের এরার গুরুত্ব বেশি। আমাদের গভর্নমেন্ট কেন আমাদের প্রতি এত অবহেলিত? আমরাই তো রিমিটেন্সে দিয়ে এই দেশটারে আমরা সমৃদ্ধশালী করতে চাই, কেন এগুলা ফলো করা হয় না আমি বুঝতেছি না। জি আল ভাই, আপনি এই এখন যে সমস্যাটা যেটা আপনি তুললেন কুয়েতের, সেই সমাধানের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? এটা আমি মনে করি বাংলাদেশ সরকারকে দ্রুত গতিতে আপনার পদক্ষেপ নিতে হবে, কারণ কুয়েত সরকার যে জিনিসটা করছে 2 বছরের আগে আকামা ট্রান্সফার হবে না, এটা কিন্তু ইন্টারন্যাশনাল লয়ের বাইরে। আচ্ছা, কারণ শ্রীলঙ্কাটা হচ্ছে, নেপালেরটা হচ্ছে, ইন্ডিয়াটা হচ্ছে, বাংলাদেশেরটা কেন হচ্ছে না? তো এই ব্যাপারে তো বাংলাদেশ সরকারকে কুয়েত সরকারের সাথে বসতে হবে,
বসলে হয়তো আমার মনে হয় যে এটা একটা সমাধান হয়ে যাবে এবং আমরা এই ঝামেলা থেকে মুক্তি পাবো। আমরা নিশ্চয়ই করছি। আর জসিম, আপনার কাছে যে সমস্যার মধ্যে পড়েছেন, আপনারা যারা বাংলাদেশি যারা ব্যবসা করেন তারা অনেকে নিয়ে এসেছেন ভিসা, বাট সেগুলি যে স্ট্যাম্পিং হচ্ছে না, এই সমস্যার সমাধানের ব্যাপারে মানে কি পদক্ষেপ নেওয়া উচিত? এটা আমাদের যে এই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমাদের যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় আছে, আমার মনে হয় এমবেসিতে যদি সরাসরি অ্যাম্বাসেডারের কাছে, সৌদি অ্যাম্বাসেডার যে আছে, এই অ্যাম্বাসেডারের কাছে গিয়ে যদি আধা ঘন্টা বসে এই কথাগুলা বলা হয় যে আপনারাই ভিসা দিছেন, এত ভিসা আর কেন দিছেন, আমরা দক্ষ শ্রমিক পাঠানোর জন্য, তো আমাদের মধ্যে কোনো ত্রুটি নাই, আমরা সবকিছু করে দিচ্ছি, যে আপনারা কেন এগুলা স্টাম্পিং করতেছেন না, অথচ ভিসা দিতেছেন, আমাদের লোকদেরকে বারবার 2 বার 3 বার করে মেডিকেল করাইতেছেন, আমরা হয়রানি হইতেছি, সব কিছু হইতেছি, আমরা লাভের আশায় লস হইতেছে বেশি। এই জিনিসটা যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় এই সৌদি এমবেসিতে, বা ওরা ডাকলেও তো চলে আসতে পারে সৌদি এমবেসিটা, আসলে একদম ইজিভাবে এই জিনিসটা সমাধান হয়ে যায়। কিন্তু এত কিছুর পরে আমাদের দুর্ভাগ্য, আমাদের মন্ত্রণালয়গুলোতে যারা আছেন, মন্ত্রী যারা আছেন, তারা আমাদের জন্য কোনো কাজ করছেন না, শুধু আমাদের দেশের অপচয় হচ্ছে, আমাদের প্রবাসের যে পয়সাগুলো আসছে এগুলা নিয়ে তারা বসে আছেন আর আমাদের জন্য কোনো কাজ করতেছেন না। আমাদের মনে হয় আমরা যেভাবে প্রবাসে মাথার ঘাম পায়ে পেলে আমরা টাকা পয়সা উপার্জন করি, আমাদের দেশে যারা সব জায়গায় বসে আছেন মন্ত্রণালয়গুলোতে, মন্ত্রী এমপি যারা আছেন, এরা যদি প্রতিটা মানুষ কাজে ব্যস্ত থাকেন, দুর্নীতির দিকে যদি তারা লক্ষ্য দেন, কোনো দেশে দুর্নীতি আমাদের দেশে আয়া করব, আমাদের লোকজনের হয়রানি হইব, আমাদের দেশে দুর্নীতি হবে, এগুলা যদি তারা সব সময় ফলো করেন, তাহলে আমরা দেশ সমৃদ্ধিশালী এবং আমরা স্বাবলম্বী হইতে আমরা সময় লাগবো না। আমরা চোখের সামনে ভারত এবং আমাদের চোখের সামনে নেপাল, অনেক দেশ উন্নত হয়ে গেছে। নেপাল আমরা একটা এন্টি দেশ, ভারত আমাদের একটা এন্টি দেশ, তারা আমাদের প্রতিহিংসা করতে পারে, কিন্তু আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার যারা, এরা আমাদের ভাই, এরা আমাদের শ্রদ্ধাভাজন সব কিছু, ওরা আমাদেরকে হেল্প করার জন্য একটু শ্রম যদি দেন, তাহলে আমরা যারা বাংলাদেশি আছি আমরা স্বাবলম্বী হব এবং আমরা অর্থনৈতিক যে আয়গুলা করার, আমরা প্রবাসী যে রিমিটেন্সগুলা লাগি, আমরা অন্য দেশে ঠেকায় রাখতে পারবো না। আমরা অন্য দেশের তুলনায় সব দিকেই আমরা প্রবাসে উন্নত আছি। কিছু যুক্ত করবেন? খুব যে ভাইয়ের এটা যে জিনিসটা অতি তাড়াতাড়ি একটা সমাধান আসার দরকার, কারণ যে এখন আজকে আমরা তো ট্রাভেলসে যে বসে আলাপ আলোচনা করেছি, শত শত পাসপোর্ট হয়ে গেল, কয় ভাই আমরা এটা রাস্তায় আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে এটা খুব জোর দাবি জানাচ্ছি, যাতে ভিসা সংক্রান্ত ব্যাপারে 2-3টা সমস্যা, মানে ওরা আপনার ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনতে গেলে পুলিশের না, আমরা জানি, আমরা এই সমস্যাগুলো জানি, আমরা সমাধান দাবি জানাচ্ছি। সার্টিফিকেট আনতে গেলে তাকে জসিমউদ্দিন শামীম, ইএম আকাশ এবং আব্দুল আল খান, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে আসলে একদমই সময় নেই, শেষ করার আগে প্রবাস থেকে পাঠানো রিপোর্টগুলো আমরা দেখতে দেখতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। দক্ষিণ আফ্রিকার সফল ব্যবসায়ীদের একজন জিয়াউর রহমান ব্যবসা করছেন দেশটির সমুদ্র উপকূলীয় শহর পিটার মেরিজবার্গে। নোয়াখালী জেলার এই সফল ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকাতে পাড়ি জমান 2010 সালে। চাকুরি দিয়ে প্রবাস জীবন শুরু হলেও অল্প সময়ের মধ্যে নিজস্ব বিনিয়োগে গড়ে তোলেন ব্যবসা প্রতিষ্ঠান। নিরলস পরিশ্রম আর সততার মধ্য দিয়ে কয়েক বছরে গড়ে তোলেন আরও কয়েকটি প্রতিষ্ঠান। বর্তমানে পিটার মেরিজবার্গে রয়েছে তার 5টি সুপার মার্কেট, যেখানে কর্মসংস্থান হয়েছে 12 জন বাংলাদেশি এবং 8 জন স্থানীয় আফ্রিকানের। অপরচুনিটিগুলো সাথে যদি কেউ দক্ষতার সাথে, নিষ্ঠার সাথে এবং তার যদি সে সুনির্দিষ্ট বিষয়ে এক্সপেরিয়েন্স থাকে, তার ভিতরে সততা থাকলে আমার মনে হয় সাউথ আফ্রিকাতে ব্যবসা করে সে সফল হতে পারে। ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ইজ আ ভেরি গুড বিজনেসম্যান অলসো। ব্যবসার পাশাপাশি জিয়াউর রহমান স্থানীয় বাংলাদেশ কমিউনিটিতেও ভূমিকা রাখছেন। উচ্চশিক্ষায় সাউথ আফ্রিকার বাজারে কর্মসংস্থানের জন্য বিশাল শ্রম বাজার আছে। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা কিডন্যাপ বন্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশ হাই কমিশনের প্রতি জোরালো আহ্বানও জানান জিয়াউর রহমান। আমি জিয়াবের সাথে দীর্ঘদিন আছি এখানে পিটার মেরিজবার্গে, মোটামুটি মেরিজবার্গে বিজনেস করে আমরা অনেক ভালো আছি, অনেক আরাম, কোনো সমস্যা নেই।
বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় আয় বৃদ্ধি সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃতি হিসেবে দেয়া হয় সিআইপি বা কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন সম্মাননা। 2016 সালে 12 জন প্রবাসী অর্জন করলেন এর রাষ্ট্রীয় সম্মাননা। তাদের একজন ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরী, যিনি পরপর দুবার নির্বাচিত হন সিআইপি। ইয়াসিন চৌধুরীর এই অর্জনকে গোটা ওমান প্রবাসীদের সফলতা হিসেবেই দেখছেন প্রবাসীরা। এ নিয়ে ওমানের প্রবাসীদের পক্ষ থেকে আয়োজিত হয় গণসম্বর্ধনা। প্রায় কয়েক হাজার ওমান প্রবাসী এতে অংশ নেন। বাংলাদেশের রেমিটেন্সের যে অবস্থা তা দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয়। আমি একজন সাধারণ শ্রমিক হয়ে এখানে এসেছি। আমি কঠোর পরিশ্রম করেছি। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি প্রমাণ করে দিয়েছি একজন শ্রমিক, একজন সাধারণ শ্রমিক রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হতে পারে। অনেক সফল মানুষ দেখেছি। আজকে আমরা এসেছি সফল মানুষের জয়গান গাইতে। উনি আমার জানার মতে উত্তরোত্তর সাফল্য অর্জন করে এসেছেন। এই সম্মানী ব্যক্তিদের যারা আজকে সম্বর্ধনা দিচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসন আমাদের গৌরব, স্কুল আমাদের গৌরব, দূতাবাস আমাদের গৌরব। আমরা সবাই মিলে কাজ করি। প্রবাসীদের অনেকেই মনে করছেন এই অর্জনে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে যেমন উৎসাহিত হবে, তেমনি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। মোহাম্মদ ইয়াসিন চৌধুরী ও জনাব মোহাম্মদ মোসাদ্দেক আলী চৌধুরী সিআইপির সম্মানে ভূষিত হওয়ায় ওমানের সকল বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে তাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি দেখেছি ওনাকে সেই ডেড বডি খানে নিয়ে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে গিয়ে ওনার দাফন কাফন সেহাল মাদি সম্পন্ন করে ওই অসহায় পরিবারের দায়িত্ব নিয়ে। মোহাম্মদ ইয়াসিন চৌধুরী উনি যে সম্মানে সম্মানিত হয়েছেন, নট অনলি ওমান। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, ব্যবসায়ী, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ ইয়াসিন চৌধুরীকে শুভেচ্ছা জানাতে আসেন। তাদের এই অবদানের জন্য প্রবাসীরা সাধুবাদ জানিয়েছেন। মাস্কাট থেকে মাহবুব চৌধুরী, বাংলা ভিশন, ওমান। প্রায় 25 লক্ষ বাংলাদেশি বসবাস করছেন সৌদি আরবে। পরিবার পরিজন নিয়ে আছেন অনেকেই। মরুর দেশে একঘেয়েমি কাটাতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ জেদ্দা শাখা গত শুক্রবার জেদ্দা থেকে প্রায় 87 কিলোমিটার দূরে কাতান ভিলায় আয়োজন করে বনভোজনের। আয়োজন করার জন্য আমি আয়োজক প্রতি সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা করি ভবিষ্যতে স্কুল এই জাতীয় শিক্ষার বাইরেও বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি গ্রহণ করবে। আমরা এতে আনন্দিত এবং স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই। খেলাধুলার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ধরনের আয়োজন প্রবাসে থাকার একঘেয়েমি দূর করে বলে মনে করেন প্রবাসীরা। আপনারা আজকে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। যত ধরনের ভালো কাজ হয়েছে সেটার উপসর্গ সব আপনাদের, আর ভুল ত্রুটি দেওয়া হয়েছে সেটা আমাদের। ইন্টারন্যাশনাল স্কুলে আমার ছেলে লেখাপড়া করতেছে এবং আমার মেয়ে স্কুলের লেখাপড়ার মান অনেক ভালো এবং আমরা খুব খুশি। সততা আর কঠোর পরিশ্রম দিয়ে সংযুক্ত আরব আমিরাতে আলম গ্রুপের মালিক চট্টগ্রামের হাটহাজারী বাসিন্দা আলহাজ এম এন আলম সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন। শত প্রতিবন্ধকতার মাঝেও বিশ্বের বড় বড় রিটেল কোম্পানির সাথে পাল্লা দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন ছোট বড় 30টি সুপারমার্কেট। সম্প্রতি যুক্ত হয়েছে বৃহস্পতিবার চালু হওয়া আমিরাতের শারজাস্থ মুসাল্লাতে ও ন্যাশনাল পেইন্ট ফায়ার স্টেশন রোডের জুনায়েদ আলম সুপারমার্কেট নামের আরও দুটি শপিং মলের। আমিরাত সরকারের পর প্রথম চাল আমদানি রপ্তানিকারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। 2020 সালের মধ্যে এই কোম্পানি মোট 50টি সুপারমার্কেট ও 2017 সালে 10টি ক্যাশ অ্যান্ড ক্যারি খোলার পরিকল্পনা রয়েছে। তিনি বাংলাদেশকে এই দেশে তুলে ধরছেন
এই জন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাপোর্ট আপনার জন্য সবসময় থাকে। এই ব্যবসার আমি প্রতিনিয়ত সাকসেস কামনা করছি। আমিরাতে বাংলাদেশের সুনাম ও দেশে রেমিটেন্স প্রদানকারী কোম্পানির মধ্যে অন্যতম হয়েও আলম গ্রুপের মালিক আলহাজ নুরুল আলম সিআইপি নির্বাচিত না হওয়ায় রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান কাগজপত্রের জটিলতার কথা বলেন। আমাদের কাস্টমার আছে, আমাদের বিভিন্ন ন্যাশনালিটি কাস্টমার আছে আমাদের, তার মধ্যে আমাদের বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান আমাদের কাস্টমার আছে। তো একটু আমাদের সমস্যাটা হয়ে গেল, ওই আমাদের যদি ট্রান্সফার বা বিষয়টা হইতো আমাদের ইনভেস্টরদের জন্য একটু আমরা সাফারিং করতেছি। তো আশা করি ইনশাল্লাহ এটা আমাদের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। অন্যদিকে শারজা প্রবাসীরা শারজায় নতুন মার্কেট খোলায় কোম্পানিকে অভিনন্দন জানিয়েছেন। অবশ্যই এখানে বাংলাদেশি যতগুলো আইটেম, শাক সবজি, মাছ, মাংস এগুলো তাজা পাওয়া যায়। শারজায় শপিং মল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কোম্পানির সিইও উইশাল আহমেদ, অপারেশন ম্যানেজার কবির উদ্দিন খান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রাশিদুল আলম, মনির হোসেন, মোহাম্মদ কাজী মিলানি সহ আরো অনেকে। আলম গ্রুপের মালিক আলহাজ নুর আলম আবারও শ্রমিক সংকটের কথা জানিয়েছেন। তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশের ভিসা এবং ভিসা ট্রান্সফার উন্মুক্ত করার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ আহ্বান করেছেন। মোহাম্মদ মোর্শেদ আলম, বাংলা ভিশন, সংযুক্ত আরব আমিরাত। রিয়াদের আল খারিজের এ বনভোজনের আয়োজন করে প্রবাসীরা। দিনভর আনন্দ উৎসব আর ভোজনের মধ্য দিয়ে প্রবাসীরা ছুটির দিনটি উপভোগ করেন। এ ধরনের আয়োজন আমাদের জন্য, বিশেষ করে যারা আমরা প্রবাসী তাদের জন্য এটা আনন্দ উৎসবই বলা চলে। উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সবাই অত্যন্ত আনন্দ উপভোগ করলাম, সবাইকে নিয়ে একটা সুন্দর পিকনিক করা। আমি মনে হয় কতটুকু পারছি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগছে। এই ছুটির দিনে রিয়াদ থেকে, খার্জ থেকে যারা এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, এবং আমরা বেশ মজা করেছি। অনেক সুন্দর একটা জায়গা। সৌদি আরবে এই সময়টিতে প্রবাসীরা বনভোজনের আয়োজন করে থাকেন। সৌদি আরবের এরকম শিশুবাগ বা বাংলাদেশের মতো সুন্দর জায়গায় পাওয়া যায় না। তো আজকে আমরা আম্মু আব্বু আমাদের এত সুন্দর পার্টি অ্যারেঞ্জ করে দিয়েছে যাতে আমরা দেশকে তা মিস না করি তেমন। এসে থাকলে হয়তো বিভিন্ন জায়গায় যাওয়া হতো। আমাদের নিজের দেশ তো অনেক সুন্দর, মানে যতই প্রবাসে থাকি দেশ অনেক সুন্দর, দেশের মতো কোথাও হবে না। প্রবাসী শিশু কিশোরদের মানসিক বিকাশ এবং বাংলাদেশকে হৃদয় ধারণ করার একটি মাধ্যম এ ধরনের আয়োজন বলে মনে করছেন প্রবাসীরা।